আসসালামু আলাইকুম। সারা বাংলা ডট নেটের বিশেষ আয়োজন সারা বাংলা ফোকাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কেমন চলছে ঢাকার অনলাইন গণমাধ্যম। আজকের বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জাহিদ নওয়াজ খান, সম্পাদক চ্যানেল আই অনলাইন। জাহিদ ভাই, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরো আছেন জুলফিকার রাসেল, সম্পাদক বাংলা ট্রিবিউন। আসলে আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরো আছেন রফিকুল্লাহ রোমেল, ম্যানেজিং এডিটর সারা বাংলা ডট নেট। রোমেল ভাই, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা এখন একটি দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এমন একটি পরিস্থিতি যাকে সামাল দিতে পুরো বিশ্ব আসলে ভ্যাপাচাকা খাচ্ছে। এর মধ্য দিয়ে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হচ্ছে, জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে, আবার বাসায় থাকতে হচ্ছে। তো এই সময়ে বাসায় থেকে আবার সবাই কাজও করতে হচ্ছে এবং ডিজিটাল মাধ্যমটি এই সময়ে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের সঙ্গে দেশের, জেলার সঙ্গে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। তো আমাদের অনলাইন যে গণমাধ্যম আছে, ঢাকার অনেকগুলো প্রচুর অনলাইন গণমাধ্যম অ্যাক্টিভ। আমাদের আজকের বিষয়বস্তু ঢাকার অনলাইন গণমাধ্যম নিয়েই। আমি প্রথমেই জানতে চাইবো জাহিদ নওয়াজ খান জুয়েল ভাইয়ের কাছে যে এই সময়ে এই ভিন্ন পরিস্থিতিতে ঢাকার অনলাইন গণমাধ্যম কেমন করছে, কেমন চলছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আমরা যদি আলাদা করে বলি যে এই মুহূর্তে ঢাকার অনলাইন গণমাধ্যম আসলে এখন যদি শুধু এখন আগে থেকে ছিল এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে এখন সবই তো অনলাইন গণমাধ্যম। আপনি দেখেন যে আমার পত্রিকা বন্ধুরা হয়তো একটু মন খারাপ করতে পারেন, বা বাস্তবতা হচ্ছে যে করোনা ভাইরাস আসার পর থেকে পত্রিকার সার্কুলেশনের যে ডাউনওয়ার্ড ট্রেন্ড, শুধু সেটা না, ইনফ্যাক্ট মানুষের তাৎক্ষণিক তথ্য পাবার যে চাহিদা সেটা, এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে যে মাল্টি ডাইমেনশনাল যে ফরম্যাট আছে, এই সব কিছু মিলিয়েই ইনফ্যাক্ট এখনকার গণমাধ্যম পুরোটাই আমি ওই অর্থে বলবো যে এটা হচ্ছে অনলাইন ভিত্তিক গণমাধ্যম। আমি নিজে একই সঙ্গে কাজ করি একটি অনলাইনে এবং একটি টিভি মাধ্যমে। আমি একই সঙ্গে চ্যানেল আই এর যখন টিভির অপারেশনটা দেখি এবং আমি যখন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন অপারেশনটা দেখি, তো ইনফ্যাক্ট আমি খুব বেশি আলাদা করতে পারি না। যেরকম আজকে বা গতকাল আমার একজন রিপোর্টার একটি আইটেম করছেন, হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। তো উনি যে ডাক্তারের ইন্টারভিউ করেছেন, তো সেই ডাক্তারের ইন্টারভিউ করার পর তার সাথে কথা হচ্ছিল। তো ওই ডাক্তারের তো এই মুহূর্তে অত সময় নেই যে সে সারাক্ষণ টিভিতে কখন বুলেটিনে যাবে। আমি শুনতে পাচ্ছিলাম যে সে বলছে ভাই আপনি আমাকে লিঙ্কটা দেন। তো এখন বিষয়টা যেটা হয়েছে যে ওভার দ্য ইয়ার্স এবং রিসেন্ট যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে এখন এই লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ। লিঙ্ক মানে হচ্ছে অনলাইন। তো সেই অর্থে যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম শুধু না, বিশ্বজুড়ে আমি যদি বিবিসি দেখি, বিবিসি যে আপনি অপারেশন দেখবেন যে আমরা যেভাবে করছি টিভিতে একই রকম ভাবে, যে খুব বেশি মাঠে যাওয়া সম্ভব হচ্ছে না, অনেক বেশি আমার আপনার মতো এভাবে রিপোর্টাররা লাইভে আসছেন। বাট আপনি যদি অনলাইন অপারেশন দেখেন বিবিসি বা এরকম ওয়ার্ল্ড ফেমাস যারা মিডিয়া আছেন, দেখবেন যে সমস্ত কনসেন্ট্রেশন হচ্ছে অনলাইনে। কারণ হচ্ছে যে মানুষ টিভিতে দেখছে সত্য, পত্রিকা তো পড়ছে, কিন্তু তাৎক্ষণিক তথ্য পাওয়া এবং মোর অ্যান্ড মোর তথ্য এবং একই সঙ্গে এটার ইনডেপথে ঢুকে আরো ডিটেলস জানা, সবকিছুর জন্য মানুষ আগের চেয়ে অনেক বেশি অনলাইনের উপর নির্ভর করছে। এখনকার অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে অনলাইন এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবসময় ছিল, এখন আরো বেশি। যদি আপনার কাছে আবার আসবো ফিরে, জুলফিকার রাসেলের কাছে যেতে চাই যে আপনারা এই সময়ে পাঠকদের যে তথ্য দিচ্ছেন সেগুলো আসলে কিভাবে সংগ্রহ করছেন, এই সময়টাতে কিভাবে আপনারা এই দুর্যোগটাকে মোকাবেলা করছেন? ধন্যবাদ। যেহেতু সারা বাংলা নিজের একটা অনলাইন অর্গানাইজেশন, সারা বাংলা নিজেরাও বুঝতে পারছে যে কিভাবে আমরা সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করছি। আমার মনে হয় শুধু অনলাইন প্রতিষ্ঠান যে অনলাইন নিউজ পেপারগুলো ছাড়াও সব ধরনের মিডিয়া একইভাবে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করছে। পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, অনলাইন মিডিয়া বলেন বা অন্য যে কোনো মাধ্যম,
আপনাকে সরাসরি উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করা এখন খুব কঠিন হয়ে পড়েছে। কারণ আপনাকে সংগ্রহ করতে গেলে অনেক ধরনের প্রস্তুতি দরকার হয়। আপনাকে টুপি পরে বের হতে হবে, অথবা এমন একটা দূরত্ব থাকতে হবে যেখান থেকে আপনি নিজেও নিরাপদে থাকবেন এবং আমরা যেটা করেছি বাংলা টিভি, সেটা হচ্ছে যে যারা বাসায় বসে সংবাদ সংগ্রহ করতে পারেন, সেখানে ফোনে যদি করা যেতে যায়, তাহলে তাকে আমরা সেই ব্যবস্থাই করে দিচ্ছি। আর আমরা কিছু পিপি কিনেছি প্রথম থেকেই, প্রথম থেকেই করছি, এবং যারা মাঠে কাজ করছেন তারা সবাই পিপি ব্যবহার করছে। দুজন আমাদের বুকিং করছেন, তারা বিভিন্ন পিপি ব্যবহার করছেন এবং বিভিন্ন স্থানে যাওয়ার সময় সেভাবে নিরাপদ করে করতেছে, নিজেকে নিরাপদে রেখে ছবি তোলা বা সংবাদ সংগ্রহ করছে। এবং একই সাথে আমরা যেটা করতে যে, যেহেতু ছবি তোলার পাশাপাশি ওই জিনিসটা মানে যাচ্ছেন, ঘটনাস্থলে যাচ্ছেন, তো তারাই যেন ওই সংবাদটা সংগ্রহ করতে পারেন এবং সেটা নির্মাণ করে বললে আমরা আমাদের পেজ সেভাবে নিউজটা করি। আর স্পেশালি পলিটিক্যাল দিকগুলো এখন আর এমনিতেও ইস্যুতে নাই, বলে সরাসরি কোনো সংবাদ সম্মেলন বা কোনো জনসভা নাই। ফলে যেটা হয় যে ফোনেই কার্যক্রমগুলো করে ফেলা যাচ্ছে, এবং বেশিরভাগ রাজনৈতিক দল বা বেসরকারি অর্গানাইজেশন তারাও ঘরে বসে কাজ করছে এবং পাঠিয়ে দিচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে। সুতরাং সংবাদ এভাবে মানে আপনারা তাহলে স্বাস্থ্যবিধি মেনে বাংলা ট্রিবিউনও কাজ করছে, সংবাদ সংস্থা করছে। আপনার কাছে আবার আসবো, যাচ্ছি রফিকুল্লাহ রুমেলের কাছে। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কিভাবে সারা বাংলা .net কে ম্যানেজ করছেন? ধন্যবাদ জিলানিকে। এটা আসলে আমাদের সবার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। এখানে গ্লোবালি একটা টার্ম বেশি ইউজ হচ্ছে, আমরা বলছি যে নিউ নর্মাল, অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশন যখন তৈরি হলো, আমরা প্রথম দিকে আমাদের পারসেপশন লেভেলে মনে হচ্ছিল যে ফ্ল্যাটেন দ্য কার্ভ নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন মনে হচ্ছিল যে 2 মাস বা 3 মাসের মধ্যে সিচুয়েশন আসলে একটা পরিস্থিতিতে গেলে হয়তো আমরা একটা স্বাভাবিক অপারেশন শুরু করতে পারবো। কিন্তু অভিজ্ঞতা থেকে যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই যুদ্ধটা আসলে অনেক লম্বা সময়ের জন্য, এটা একটা লং টার্ম প্রসিডিউর আমাদের সবার জন্য। তো অনলাইন মিডিয়া তো এর বাইরে নাই। তো আপনি ম্যানেজ করার যে প্রশ্নটা বলেছেন, সেটা অলরেডি জুয়েল ভাই এবং রাসেল ভাই অনেক ভালোভাবে বলেছেন জিনিসগুলা। তো আমরা অন্যান্য সমস্ত কোম্পানির মতোই আমরা এখানে শেয়ার্ড অফিসের ব্যবস্থা করেছি, এবং এই ক্ষেত্রে আমি অত্যন্ত গর্বের সাথে যেটা দেখছি যে বাংলাদেশের প্রায় প্রতিটি অনলাইন মিডিয়াই তারা একটা রেডিনেসের মধ্যে ছিল। চ্যানেল আই এবং বাংলা ট্রিবিউন ওয়ান অফ দ্য পায়োনিয়ার, তারা অনেক আগায়। আমার ছোটখাটো অনলাইন পত্রিকাকেও আসলে আমরা দেখছি ইন্ডাস্ট্রিতে যে তাদেরও একটা প্রিপেয়ারনেস ছিল। সো এখানে ডেস্ক যেখান থেকে নিউজ উঠছে, ডেস্কের লোকজন আসলে ঘরে বসে 100% এফিসিয়েন্সিতে কাজ করছে। রিপোর্টারদের ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে আমরা রোস্টাম দেখতে পাচ্ছি, অর্থাৎ ভাগ করে দায়িত্ব অনুযায়ী তারা যাচ্ছেন। যেহেতু অনেকখানে আসলে বিমা, ব্যাংক, আদালত বন্ধ আছে, সচিবালয়ে কাজ কমে গেছে, তো সবসময় যেতে হচ্ছে তা না। প্রথম দিকে একটা সমস্যা হয়েছিল, একটা ইন্ডাস্ট্রি সমস্যা, যে সাংবাদিকরাও কিন্তু আসলে ফ্রন্টলাইন যোদ্ধা, ডাক্তার বা প্রশাসন বা পুলিশের মতো। তো সেই হিসেবে আসলে সাংবাদিকদের এক্সপোজারের যে রিস্ক, সেটা অনেক বেশি, কারণ তারা সবখানেই যান, হসপিটাল, আইডিসিআরবি, আইসিআরবি, সবখানেই তারা যান। তো সেইখানে আমাদের সাংবাদিক ভাইরা আক্রান্ত হয়েছেন, প্রাণও হারিয়েছেন কেউ কেউ। কিন্তু এই যে সাহস, যে বলিষ্ঠতা আমাদের টোটাল ইন্ডাস্ট্রি দেখিয়েছে, সেইটা নিঃসন্দেহে প্রশংসার প্রাপ্য। আর আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা অনলাইন মিডিয়া, আমরা যেহেতু চ্যানেল আই এবং বাংলা ট্রিবিউন আমরা প্রতিদিন দেখি যে নিউজের বাইরে কন্টেন্ট নিয়ে সবাই বেশ কিছু ক্রিয়েটিভ খেলাধুলা করছে, ডিফারেন্ট টাইপের কন্টেন্ট আসছে। যেমন এই যে জুমের থ্রুতে আমরা লাইভ করছি, আমার মনে হয় এইটা এই করোনা কালের জন্য একটা মানে দারুণ কন্টেন্ট ইনোভেশন। এবং করোনা যখন শেষও হয়ে যাবে, তখন আসলে স্টুডিওতে না গিয়েও আসলে আমরা কিভাবে খুব লো কস্ট ওপেক্সের মাধ্যমে একটা বড় কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই প্রোগ্রামটা, সারা বাংলা ফোকাস বা অন্যরা যারা করছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা গ্লোবাল পার্সপেক্টিভে অন্য যে মিডিয়াগুলোকে দেখছি, বাংলাদেশের অনলাইন ইন্ডাস্ট্রি খুব ভালোভাবেই
তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। যেমন আপনি ভালোই বলেছেন যে এই দুর্যোগের মধ্যেও আসলে আমাদের মিডিয়া ক্রিয়েটিভিটি দেখিয়ে নতুন কিছু উদ্ভাবনী বিষয়ও বের করে নিয়ে আসছে সামনের দিনগুলোর জন্য। সে যাই হোক, যদি মানের প্রশ্নে আসি, আমি জানতে চাইবো জাহিদ নওয়াজ খান জুয়েল ভাইয়ের কাছে যে মানের বিচারে আমাদের ঢাকার অনলাইনগুলোর মান কেমন। আমি একটা পরিসংখ্যান এর সঙ্গে যোগ করতে চাই। গত বছরের জুলাইতে ডিসি কনফারেন্সে আমাদের তথ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তার দফতরে প্রায় 8,000 অনলাইন তালিকাভুক্তির জন্য বা নিবন্ধনের জন্য আবেদন করেছে, কিন্তু গত মার্চে আবার তিনি জানিয়েছেন যে না, এই সংখ্যা 3,500-এর বেশি। এর সঙ্গে আরো 500 আবেদন করেছে যেগুলো অনলাইন টিভি আসতে চায়। তো সার্বিক বিচারে জাহিদ ভাই, আসলে ঢাকার অনলাইন গুলোর মান কেমন, আর আসলে কি এত পরিমাণে অনলাইন আমাদের এখানে আছে কিনা বা দরকার আছে কিনা? ওকে জিলানী, আপনাকে আবার ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আমরা যখন অনলাইন নিয়ে আলোচনা করি তখন এই বিষয়টা আসে যে এত এত অনলাইন। আপনি আমাকে বলুন তো বাংলাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা কত? যদি আমি জেল ভাই, যদি এটা একটা মজার এখানে একটা বিষয় আছে, যদি আপনি ডিএফপি পরিসংখ্যান কাউন্ট করেন তাহলে ঢাকা থেকেই 102টি বাংলা পত্রিকা বের হয় এবং ইংরেজি বের হয় 25টি, মোট 127টি। এবং ডিএফপি বলছে যে এই 127টি পত্রিকাই নবম ওয়েজ বোর্ড মেইনটেইন করে। ইজ ইট পসিবল? আচ্ছা, ঠিক আছে। ওয়েজ বোর্ড ওই আলোচনায় আমরা এখন না যাই, ওটা ডিফারেন্ট বিষয় না। আমি বলছি যে এই কারণে বলছি যে এখন বিষয়টা কি হয়েছে যে বাংলাদেশে সবসময় এরকম মাশরুমিং, হ্যাঁ, পত্রিকা অসংখ্য 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 পত্রিকা ছিল এবং আছে, বাট এন্ড অফ দ্য ডেতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কয়েকটা পত্রিকার নাম বলেন, আপনি কিন্তু ঘুরিয়ে পেঁচে প্রথম আলো থেকে আপনি স্টার্ট করবেন, আপনি হয়তো নয়া দিগন্তে যে শেষ করবেন, মাঝখানে নাম হবে হয়তো কয়েকটা 20টা। আপনি এরকম অনলাইনে যদি আপনি বলেন যে এরকম হাজার হাজার হয়তো আছে, বাট এগেইন আপনি যদি সেই নাম বলেন মেজর পত্রিকাগুলো, তার সাথে অনলাইন অনলি, হ্যাঁ। এখন অনলাইন অনলির মধ্যে আমি পত্রিকাগুলো অনলাইন আছে সেটা নিয়ে আলোচনা না করি। অনলাইন অনলি যদি আপনি আলোচনা করেন, আপনি কি বলবেন? এগেইন আপনি বাংলা ট্রিবিউন, বিডি নিউজ, বাংলা নিউজ, তারপর সারা বাংলা, হ্যাঁ, এরকম খুব বেশি কিন্তু আপনি 8-10টার বেশি নাম আপনার কাছে আসবে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়েছে যে আন্ডারগ্রাউন্ড পত্রিকা যেটা আছে, যারা যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে বলে সরকারের সুযোগ সুবিধা নেয়, ওই আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো আপনার সামনে আসে না। মানে হকার কিন্তু আপনাকে ওইভাবে আপনার চোখের সামনে নিয়ে আসে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এখন 100, 150 বা 1000, 2000 অনলাইনের বিভিন্ন রকম কন্টেন্ট হয়তো আপনার চোখের সামনে ভাসতে পারে। এগেইন এন্ড অফ দ্য ডেতে ওইটাই বিষয় যে কোয়ালিটি ম্যাটার্স, হ্যাঁ। সো আপনি কোয়ালিটির কারণে, যেখানে জুলফিকার রাসেল ভাই আছেন, ওনার বাংলা ট্রিবিউন অনলি 6 years old, বাট বাংলাদেশের সংবাদ মাধ্যমে বাংলা ট্রিবিউন, যে আমি সবসময় যে কথা বলি যে একটা জার্নালিজম বা একটা মিডিয়ার ইম্প্যাক্ট কি, বাংলা ট্রিবিউনের হিউজ ইম্প্যাক্ট। সারা বাংলা কত 2-2.5 বছর সারা বাংলা কামিং আপ উইথ ইম্প্যাক্ট। সো আমি যদি ইম্প্যাক্টের কথা বলি, এবং আমি যদি রিসেন্ট টাইমের এগেইন করোনার সময় যদি কথা বলি, আপনি দেখবেন মেজর সব স্টোরি কিন্তু কোনো না কোনো ভাবে অনলাইন থেকে এসছে, অনলাইনে এসছে। হ্যাঁ, আমরা বলছি এই সরকার নিশ্চয়ই সরকারের মতো প্রস্তুতি ছিল, বাট সেই প্রস্তুতিকে আজকের পর্যায়ে নিয়ে আসার পিছনে ওভারঅল আমি যদি ধরি সেটা হচ্ছে ম্যাস মিডিয়ার ভূমিকা, এবং সেক্ষেত্রে অনলাইনেরও একটা বিশাল ভূমিকা ছিল। এখন মান নিয়ে প্রশ্ন থাকবে, এবং এখানে রাসেল ভাই হয়তো আরেকটু আমার চেয়ে বেটার বলতে পারবেন যে এই কারণে যেহেতু তার সারাক্ষণ এটার সাথে ইনভলভ আছেন, আমি হয়তো 50-50 হয়ে যাই, যে আমাদের মানের ক্ষেত্রে একটা প্রশ্ন তাৎক্ষণিকতার কারণে বাংলাদেশের নাম্বার 1 যে নিউজ পেপার, তারও অনলাইনের কোয়ালিটির ক্ষেত্রে আপনি কিছুটা সাবস্ট্যান্ডার্ড দেখবেন। ওয়ার্ল্ডের ফেমাস, আমি নামে বলি বিবিসি বাংলা, জাহিদ ভাই, এই যে বিবিসি বাংলা, হ্যাঁ, বাংলা শেষ করি বিবিসি বাংলারও আপনি যদি অনলাইনে যা দেখেন, মেবি এটা তাৎক্ষণিকতার কারণে কিছু ভুল ত্রুটি থেকে যায়। আমি তথ্যের ক্ষেত্রে বলছি না, আমি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছি, প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলছি, এথিক্যাল জায়গায় 2-1টা হয়তো ওই এডিটোরিয়াল জাজমেন্ট হঠাৎ করে 1-2টা ভুল হয়ে যেতে পারে। কিন্তু ওভারঅল আমি বলবো যে ফাইন স্ট্যান্ডার্ড, এবং এটা যেহেতু আমাদের বা সব ক্ষেত্রেই আমরা হয়তো 6-7-8 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগোচ্ছি। কিছু সাবস্ট্যান্ডার্ড বা কিছু স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে সমস্যা থাকলেও ওভারঅল বাংলাদেশের অনলাইনের কোয়ালিটি আই এম হ্যাপি,
এগেইন আমি বলবো যে আমার ল্যাঙ্গুয়েজ, বানান, এটা তো অনেকের কাছে খুব বিগ ইস্যু না, কিন্তু আমার কাছে বিগ ইস্যু। হ্যাঁ, মেবি আমি তো খুদ মানুষ, আমি যদি একটা ছোট্ট বানান ভুল দেখি তবু আমার মাথায় ট্রিং করে ওঠে। নিশ্চয়ই আমার যে পাঠক ওনারা কিন্তু একই রকম ফিলিংস হয়। সো এই ল্যাঙ্গুয়েজের বিষয়টা, কিছু এথিক্যাল জাজমেন্টের বিষয়টা এবং কিছু বানানের বিষয়টা যদি আমি একটু একদিকে রাখি, তাহলে বলবো যে ওকে ফাইন, আমাদের অনলাইন স্ট্যান্ডার্ড ইজ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না হোক, আমাদের ওভারঅল জার্নালিজম যে স্ট্যান্ডার্ডের আছে আমাদের অনলাইনও তার চেয়ে কম কিছু নয়। তার মানে জাহিদ ভাই বলতে চাচ্ছেন যে আসলে এইখানেও আমাদের পূর্ণ পেশাদারিত্ব মনোভাব থাকতে হবে এবং কাজেও সেটা ফুটে উঠতে হবে। আমি রাসেল ভাইয়ের কাছে যাচ্ছি। জাহিদ ভাই যেটা বললেন যে আমাদের প্রধান যে প্রিন্ট দৈনিকগুলো আছে তাদের একটি করে অনলাইন ভার্সন আছে। এখন আমরা যদি সার্বিকভাবে দেখি, 2-4টি প্রিন্ট পত্রিকা বাদে বাকি যে পত্রিকাগুলোর অনলাইন পোর্টালটা আছে সেটা কি আসলে আক্ষরিক অর্থে পেশাদার অনলাইন পোর্টাল কিনা? আপনার কি মনে হয় জুলফিকার? আসলে এখন পত্রিকাগুলোর জানি না কিভাবে নেবে। পত্রিকাগুলো যেটা হয় যে সাধারণত তারা ডেইলি ইভেন্ট গুলো কভার করে শুধুমাত্র ঘটনাগুলো, মানে শুধু যে একটা অনলাইন নিউজ পোর্টাল যে পুরোপুরি সংবাদের সোর্স সেটা তখন অনলাইনে প্রমাণিত হয় না। কারণ হচ্ছে যে যখন পত্রিকাটা বেরোয় তারপরে আমরা স্পেশাল আইটেম গুলো পাই। আর যারা সত্যিকার অর্থে নিউজ পোর্টাল গুলো তারা কিন্তু মানে সবসময় একটা খবরের পেছনের খবরগুলো দেওয়ার চেষ্টা করে। ফলে যেটা হয় যে পত্রিকাগুলোর কাছ থেকে আমরা এটা খুব বেশি পাই না, এবং হয়তো আমরা এখন বেশি আশা করিও না, কারণ খুব কম পত্রিকারই সেই অ্যাবিলিটি আছে যারা দুইটাই আলাদাভাবে মেনটেন করতে পারবে। আমি বলতে চাচ্ছি এই কারণে যে দুইটা সেটআপ কিন্তু আলাদা। আপনি নিউজপেপারের জন্য যখন আপনি কোনো সাংবাদিক পাঠাচ্ছেন কোনো একটা কনফারেন্সে বা কোনো একটা ঘটনায়, তখন উনি নিউজপেপার যেটা করতে পারে সেটা হচ্ছে যে সন্ধ্যার সময় এসে আস্তে ধীরে তারপরে বানিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে। কিন্তু অনলাইন নিউজ পোর্টালগুলো কিন্তু তা না, আপনাকে তাৎক্ষণিকভাবে দিতে হবে। ফলে যেটা হচ্ছে অনলাইন যারা প্রপার অনলাইন নিউজ পোর্টাল তারা যেটা করছে যে ওই সময়টাতেই তারা ওই ব্যাকগ্রাউন্ডটা বা ঘুরিয়ে আর কি কি ওয়ে আছে, কোন কোন জায়গাগুলো আমার কভার করা উচিত সবগুলো তুলে এনে তারপরে বাড়তি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে অনলাইন নিউজ মিডিয়াগুলো, যেগুলো টেলিভিশন করে থাকে। আর নিউজ পেপারগুলোর এই দায়বদ্ধতা কম, পরের দিন যেহেতু তার ছাপতে হবে। কিন্তু প্রধান কিছু দৈনিকগুলো আছে যারা এইগুলো মেনটেন করে, মানে দুইটাই অন্তত চেষ্টা করে, কম লঘুবল নিয়ে হলেও করে। আর কিন্তু জুলফিকার রাসেল, আমরা বেশিরভাগ প্রিন্টের অনলাইনে দেখতে পাই যে একই কন্টেন্ট একই জিনিস, শুধু কাট পেস্ট কপি শিরোনামটা চেঞ্জ করে সবগুলো পোর্টালে ঘুরে। এটাকে আপনি কিভাবে বিচার করবেন? কাট পেস্ট মানে নিজেরটা নিজে নাকি অন্যটা? না, একই কন্টেন্ট একই রিপোর্ট, হয়তো জাস্ট ইন্ট্রোটা 2 লাইন একটু এদিক সেদিক, নিচে এদিক সেদিক, বাকি কন্টেন্ট একই, একটা জিনিসই সবগুলো ডেইলিতে ঘুরতেছে বা চলতেছে একটা ঘটনা, বা সেটা হয়তো কোনো একটা অনলাইন থেকে নেয়া। আমি কিন্তু এখন পর্যন্ত আপনারা বুঝতে পারছি না সে কি নিজেরটা নিজে কপি করছে, না ধরুন চ্যানেলে অনলাইন বা আমি একটু হেল্প করি। হ্যাঁ শিওর আমি একটু হেল্প করি। হ্যাঁ, আমার হচ্ছে মানে জিলানি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে একই নিউজ, আমি হয়তো এক্স অনলাইন, ওয়াই অনলাইন, জেড অনলাইনে দিচ্ছি, কন্টেন্ট অলমোস্ট সেম, হয়তো হেডলাইনটা একটু ডিফারেন্ট, ইন্ট্রো ডিফারেন্ট। আমি জাস্ট শেষ করে দিই, এটা আসলে এক ধরনের সিন্ডিকেটেড জার্নালিজম, স্পেশালি পলিটিক্যাল বিটে এটা ঘটে। কোনো একটা জায়গা থেকে এটা জেনারেট হয়, রিপোর্টাররা পায় এবং তারা সেটা নিজ অনলাইনে নিউজ হিসেবে দেয়। এখন এটা হচ্ছে এডিটোরিয়াল জাজমেন্টের বিষয় যে আসলে এই জাতীয় আইটেম তারা পাবলিশ করবেন কি করবেন না। না, কিন্তু আমাকে যেহেতু জিলানি বলছিল পত্রিকার কথা, যে তারা অনলাইন থেকে কন্টেন্ট নিয়ে তারা নিজেদের মতো করে চালাচ্ছে, কিন্তু কোনো ক্রেডিট দিচ্ছে না। কিন্তু আমি আমি বলতে চাচ্ছি যে ধরুন প্রথম আলো বলেন, সমকাল বলেন, কালের কণ্ঠ বলেন, তারা কিন্তু আমাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে বা অন্য কোনো নিউজ পোর্টাল থেকে কপি পেস্ট করবে, এটা যেমন আমরা মানে ধারণা করতে পারি না, তারা করেনও না বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, হয়তো এরকম হতে পারে যে তাৎক্ষণিকভাবে ধরানোর জন্য হয়তো তারা নিজেদের মতো করে তাৎক্ষণিকভাবে দিচ্ছেন, পরে বিস্তারিত আসছে বলে তারা তাদের নিজেদের মতো করে দিচ্ছেন। কিন্তু কিছু অনলাইন মানে 5-7টা বা 10টা অনলাইন নিউজ পোর্টাল ছাড়া বাকি সব নিউজ পোর্টালই হচ্ছে কপি পেস্ট। মানে সেটা আমাদের থেকে হোক, আপনার থেকে হোক, বা অন্য কোনো পত্রিকা থেকে হোক,
তারা কপি পেস্টই করে এখন চালাচ্ছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে আসলে পেশাদারিত্ব নয়, আসলে এটা একটা চুরি, এবং চোরেরা যখন অনলাইন নিউজ পোর্টাল করে, চোরেরা যখন এই ধরনের কিছু করতে যায়। আপনি ঠিকই বলেছেন যে আসলে 8-10টা পোর্টালের বাইরে বাকিরা সব আসলে কাটপেস্ট করেই চলে এবং এটা চুরি করে, চর্যাবৃত্তি যাকে বলা হয়। রফিকুল্লাহ রহমানের কাছে যাচ্ছি, আসলে এই যে কাটপেস্ট কপি করে চলা বা এই সংক্রান্ত আপনার কি মনে হয় এইখানে কোনো একটা কোনো বডি বা এই কিছু থাকা উচিত কিনা, বা কোনো নীতিমালা বা এইরকম কিছু? ডিসকাশনটা রাসেল ভাই যেখানে ছেড়ে আসলেন আর কি, ওইখান থেকে কন্টিনিউ করি। প্রথম জিনিস হচ্ছে এই অনলাইন নীতিমালা নিয়ে আমরা আসলে অনেকদিন ধরে কথা বলছি। যেমন আমাদের যে সারা বাংলা, আমাদের দৈনিক সারা বাংলা নামে একটা পত্রিকা আছে, খুব লো সার্কুলেশনে বের হয়। তো সারা বাংলা অনলাইনটা আসলে সারা বাংলার পত্রিকার রেজিস্ট্রেশনের সাথে আসছে। তো ওই অর্থে কিন্তু আসলে আমাদের কোনো ডিরেক্ট অনলাইন লাইসেন্স নাই। এখন যেই কথাটা আমরা এখানে আলোচনা করছি যে একদম প্রপার অনলাইন, তো 8-10টা জেনুইন যেটা বলছি, তার বাইরে আরো 100-150 আছে, তারা কপি পেস্ট কাট পেস্ট করছে। কিন্তু এগুলাকে মনিটর করার জন্য সংস্থা তো পরে, আসলে এটাকে মনিটর করার জন্য যে গাইডলাইন দরকার বা মিনিস্ট্রির এটার সাথে যে সিনক্রোনাইজেশন দরকার, সেই জিনিসটাই আসলে নাই। আমরা প্রায় দেখি এখানে ঘটনাগুলা ঘটছে, মানে একদম প্রফেশনাল কারণে নাম না বলেই বলছি যে এখন দেখবেন যে এক ধরনের এগ্রিগেশন শুরু হয়েছে যে বাংলাদেশের টপ 20-র মধ্যে আছে এরকম পোর্টাল, এবং সেটা ঠিক ওই নাম জানে না এবং সবাই নাম জানে, তারা একদম সরাসরি নিউজ কপি করে উঠিয়ে আবার ক্রেডিট দিয়ে দিচ্ছেন। একদম বাংলা ট্রিবিউনের নিউজটা হুবহু দিয়ে টাইটেলটা চেঞ্জ করে পাশে দিয়ে লিখে দিচ্ছেন বাংলা ট্রিবিউন। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা আসলে দিস ইজ নট জার্নালিজম, এবং জার্নালিস্টিক অ্যাক্টিভিটির সাথে জড়িত নাই এরকম যে কোনো মাধ্যম আসলে পোর্টাল হিসাবে আদৌ রিডারের সামনে যেতে পারে কিনা, এই জায়গায় আসলে একটা গেট কিপিং এর দরকার ছিল। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যেহেতু রাসেল ভাই আছেন, আমি একটা পুরান জিনিস বলি। যেমন ধরেন প্রথম দিককার অনলাইন হচ্ছে বিডি নিউজ, মানে অনলাইন অনলি পোর্টাল হচ্ছে বিডি নিউজ। তখন তো আসলে আর কেউ ছিল না, ওরা কাজ করতো। বিডি নিউজের এই ব্র্যান্ডিং প্রসারে কিন্তু অনেকগুলা ঘটনা আছে। যেমন গ্রামীণ ফোন প্রায় 8 বছর ধরে বিডি নিউজের ব্রেকিং নিউজ দিত, 2233 থেকে নিউজ দিত। সো ওইখানে প্রায় 60 লাখ 80 লাখ লোকজন বিডি নিউজের নামটা জানতো শুধুমাত্র গ্রামীণ ফোন থেকে। এখন বাংলা ট্রিবিউন যখন অপারেশনসে আসছে, ওনাদেরও ব্রেকিং নিউজ আছে, কিন্তু ওনাদের কিন্তু এরকম কোনো একচেটিয়া ব্র্যান্ডেড ব্রেকিং নিউজ কোনো অপারেটর প্রমোট করে না। সো চ্যানেল আই অনলাইন যখন আসছে, সারা বাংলা যখন আসছে, বা ইভেন প্রিয়.কম ফর এক্সাম্পল যখন কাজ শুরু করছে, ওইভাবে হয়তো মেইন স্ট্রিম না, জাগো নিউজ 24 যখন কাজ করছে, এই প্রত্যেকটা পোর্টালকে তার নিজের ব্র্যান্ডিং এর জন্য ফাইট করতে হচ্ছে। তো স্ট্র্যাটেজির ক্ষেত্রে যদি দেখি যে আমরা, আপনি মান নিয়ে কথা বলতেছিলেন একটু আগে, যে আমরা কি ব্রেকিং দিব নাকি আরো আসছে দিয়ে একটা নিউজ ছেড়ে দিব, এবং পরে যখন আসবে নিউজটা সেটাকে কি বাড়াবো। এই ক্ষেত্রে এই বিডি নিউজ থেকে বাংলা ট্রিবিউনের একটা ট্রানজিশন আছে, খুব ইন্টারেস্টিং ট্রানজিশন এটা এই ইন্ডাস্ট্রির জন্য। একটা সময় বাংলা ট্রিবিউন ঠিক করলো যে ইট ইজ বেটার নট টু গিভ তাৎক্ষণিক ব্রেকিং নিউজ রাদার দ্যান ওয়েট 1 মিনিট অর 2 মিনিট অ্যান্ড গিভ অ্যাট লিস্ট ব্রিফ স্টোরি অফ দ্যাট নিউজ। ওই প্রথম শুরু হইলো, আমরা দেখলাম ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউনে এই জিনিসটা শুরু হয়েছে, এবং এটা কিন্তু এখন ফলো হচ্ছে। প্রথম আলোতেও আপনি দেখবেন যে একদম ওদের অনলাইনটা ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই ট্রেনে কাটা পড়লো 5 জন, বাকিটা আসছে, এই নিউজগুলা কমে গেছে এখন। সো অনলাইনও আসলে পাঠকের চাহিদা অনুযায়ী এবং রিডারের সাইকিক অনুযায়ী আসলে একটা ইভলভমেন্টের মধ্যে যাচ্ছে। কিন্তু এই পুরা জিনিসটাই আবার ঘুরে ফিরে কিন্তু ওই প্রথম 8টা 9টা 10টা পোর্টালের বাইরে নাই। সো এই যে রিসোর্স, এই যে R&D বা এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটার কারণে এই হাউসগুলার যে কন্টেন্ট সেটা অলমোস্ট মাগনা আরো 50টা বা 60টা পোর্টাল তাদের ওখানে দিয়ে হিট জেনারেট করতেছে। এবং এখন তো অনলাইনে তো আসলে বিজনেস নাই, অনলাইন ইজ এ ক্লিক বেট, মানে এখানে একটা অ্যাড ইঞ্জিন থাকবে, গুগল হোক আর যাই হোক। আমরা পার্সোনাল রেফারেন্সের যে অ্যাডভার্টাইজমেন্ট আনতেছি সেটা আর 3-4 বছর পরে ওটা থাকবে না। দ্য মোর হিট ইউ জেনারেট দ্য মোর রেভিনিউ গেট। তো ওই যে বাকি 50-60-70টা, এরা তো দুইটা কাজ করে। এক নম্বর হচ্ছে কোনো এফোর্ট না দিয়েই তারা রেভিনিউ জেনারেট করতেছে ক্লিক বেটে, এবং তারা একই সাথে যাদের থেকে এই প্ল্যাগিয়ারিজমটা করতেছে তাদেরকে অন্যায়ভাবে আসলে রেভিনিউ কমায় দিচ্ছে। তো ইন্ডাস্ট্রিতে যে এত বড় একটা সমস্যা, আমার মনে হয় এই জিনিসটা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করার এখন টাইম আসছে, এবং এই অনলাইন নীতিমালাটা বলেছেন এই সমস্যাগুলো মানে বিধিবদ্ধ
গাইডলাইন হিসাবে তথ্য মন্ত্রণালয়ের এটা এনফোর্স এবং ইনঅ্যাক্ট করা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তথ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে আসলে উদ্যোগী হইতে হবে। আমি যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে। জাহিদ ভাই, আমাদের তো অনলাইনের হিস্ট্রি প্রায় 15 থেকে 20 বছর হয়ে গেছে, আমরা প্রফেশনাল অনলাইন জগতে ঢুকে গেছি বা এস্টাবলিশড হয়েছি। আমরা প্রতি বছরই শুনি তথ্য মন্ত্রণালয় থেকে, তথ্যমন্ত্রী বলেন যে অনলাইন নীতিমালা হচ্ছে বা ঘোষণা করা হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি এখনো আমরা সেটা বাস্তবায়ন দেখিনি। আপনার কি মনে হয় কেন মানে অনলাইন নীতিমালা আটকে আছে, কোন জায়গাতে আছে, কেন হচ্ছে না? ফার্স্ট বিষয় হচ্ছে যে আমরা যদি ধরি যে বাংলাদেশের অনলাইন জার্নালিজমের বয়স, আমরা 2004 সালের অক্টোবর মাসে ইউএনবি থেকে আমি এবং রাশেদ চৌধুরী আর ইত্তেফাক থেকে আশা আলমগীর হোসেন আমরা 2004 সালে অক্টোবর মাসে শুরু করেছিলাম বিডি নিউজ। বাট স্টিল সেটা ছিল হ্যাঁ স্টিল সেটা ছিল এক ধরনের নিউজ এজেন্সির মতো করে। হ্যাঁ, আমি আজকে বলবো যে আলমগীর ভাই শুরু থেকে চাচ্ছিলেন যে এটাকে একটা নিউজ পোর্টাল করতে, ওপেন টু অল। বাট যেহেতু আমি রাশেদ ভাই আমরা নিউজ এজেন্সি ব্যাকগ্রাউন্ড থেকে আসছিলাম এবং তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে, এবং ইনফ্যাক্ট ওই মুহূর্তে কোনো মার্কেট ওই রকম ছিল না, আমার মানুষের হাতে হাতে মোবাইল ছিল না, সবার কাছে ইন্টারনেট ছিল না, যে একটা অনলাইন ওই মুহূর্তে লঞ্চ করলে আসলে কতটা কি মানে ব্যবসায়িকভাবে সফল হবে। তো যাই হোক, সেখানে 2 বছর পর যখন তৌফিক ভাইরা এটা টেক ওভার করলেন, তৌফিক ইবরাস খালিদি, ওনারা এটাকে আবার নিউজ এজেন্সি ফরম্যাট থেকে একটা নিউজ ওয়েবসাইট অথবা ওই অর্থে সংবাদ অনলাইন সংবাদ মাধ্যম হিসেবে নিয়ে গেলেন। তো আমি তারপরে বলবো যে সেটা 2006 ওনারা করেছেন। বাট আমি যদি এটাকে একটু ব্যাকে যাই তাহলে 2004 থেকে বাংলাদেশে ওই অর্থে অনলাইন জার্নালিজম হচ্ছে। আর রফিকুল্লাহ রোমেল যে কথা বললেন যে আমি নিজে ব্যক্তিগতভাবে সাংবাদিকতায় মানে সাংবাদিকতার বেসিক নীতিমালা, এথিক্স, এটার বাইরে আর কোনো নীতিমালার পক্ষের লোক না। হ্যাঁ, কারণ যে কোনো নীতিমালা, যে কোনো নীতি, এগুলো মানেই হচ্ছে এই রাষ্ট্র, এই এস্টাবলিশমেন্ট আমার আপনার গলাতে আরেকটু কোনো না কোনো ভাবে টুটিতে চেপে ধরার চেষ্টা করে। আপনার সঙ্গে আমিও একমত, কিন্তু যেমন আমি আমার নিজের যদি এক্সাম্পল বলি, তাহলে দেখা যাচ্ছে যে এই অনলাইন নীতিমালা না হওয়ার কারণে আমি কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড পাচ্ছি না, তথ্য মন্ত্রণালয় আমাকে কার্ড দিচ্ছে না। এক্স্যাক্টলি। এখন সমস্যাটা হয়েছে যে আপনি যখন দেখবেন যে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে উনি কি অনলাইনকে ইনভাইট করছেন না? ইনভাইট করছেন তো। ওনার রেফারেন্সে, বক্তৃতার রেফারেন্সে অনলাইনে আসছে না? আসছে তো। সো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন আপনি এই আমাদেরকে এখন তো নিউ মিডিয়া বলার কোনো সুযোগ নাই, কারণ এটা বয়স হয়ে গেছে অনেক। হ্যাঁ, সো যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটা রিকগনিশন আছে, তখন তথ্য মন্ত্রণালয় মেবি আমি বলবো যে ব্যুরোক্রেটিক কিছু ট্যাঙ্গেল থাকার কারণে হয়তো, বাট স্টিল আপনি যেটা বললেন যে জিলানি যেটা বললেন যে অবশ্যই ওই নীতিমালা না হওয়ার কারণে যদি আপনি অ্যাক্রিডিটেশন কার্ড না পান, সেটা খুবই মানে আনএক্সপেক্টেড। হ্যাঁ, এটা হওয়া উচিত না। বাট এগেইন আমি বলবো যে তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যে তাহলে আপনাকে রিকগনিশনের বিষয়, তাহলে রিকগনিশন দিতে গেলে যদি ওনারা নীতিমালা করতে চায় করুক, কারণ আমাদের তো নীতিমালা আছে, সাংবাদিকতার জন্য নীতিমালা আছে, আমাদের টেলিভিশনের জন্য অথবা ব্রডকাস্টের জন্য নীতিমালা আছে। সো ওটা থেকে বাইরে যে খুব বড় বা বিশাল কিছু হবে সেরকম কিছু না। তো সেই অর্থে একটা নীতিমালা হতে পারে। বাট কোনো নীতিমালার নামে যদি আপনাকে আবার আটকে ফেলার চেষ্টা করা হয়, সেটা আবার খুব দুঃখজনক হবে। অবশ্যই অবশ্যই। জুলফিকার আসল, আপনার এই বিষয়ে অভিজ্ঞতা কি? এই যে সাংবাদিক অনলাইন গণমাধ্যম নীতিমালা বিষয়ক বা নিবন্ধন বিষয়ক। যতবার আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা হয় ততবারই তাকে জিজ্ঞেস করি, উনি বারবার বলেন এই একটা উৎসব বা কোনো একটা মাস ইন্ডিকেট করে বলেন যে এই মাসের পরের মধ্যেই দেওয়া হবে, এর পরে দেওয়া হবে। আমার ধারণা যে এটা এখনো আটকে আছে, হয়তো কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট এখনো তথ্য মন্ত্রণালয় পায়নি যে কোন কোন অনলাইন মিডিয়াগুলো দেওয়া হবে। এটা আমাকে একবার মাননীয় তথ্যমন্ত্রী শেয়ার করেছিলেন যে এখনো সব রিপোর্ট পাওয়া যায়নি, তারপরও যে কটা পাওয়া গেছে ধীরে ধীরে উনি দেবেন বলে জানিয়েছেন। হয়তো আমরা পাবো, কিন্তু এই হয়তোটা কবে শেষ হবে সেটাই বুঝতে পারছি না। ওই যে বলে না যে ঈদের আগে না পরে, আমরা সেই পাওয়ার অপেক্ষায় রইলাম। এই হোপ ছাড়া তো আসলে বেঁচে থাকা যায় না। এই নিয়েই ব্যস্ত চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জাহিদ ভাই, 30 সেকেন্ড, আপনার কি কিছু বলার আছে পাঠকের উদ্দেশ্যে? ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে গত 3 মাসের বা গত 2.5 মাসে যে আমাদের সব মিডিয়ার যে করোনা কেন্দ্রিক কাভারেজ,
এটা থেকে কিন্তু জুলফিকার ভাই আপনি নিশ্চয়ই এগ্রি করবেন, রোমেল আপনিও করবেন, যে আমরা কিন্তু মিডিয়া বেহুদা অনেক অনেক বেশি ইস্যুর পিছনে দৌড়াই। আসলে খুব বেশি ইস্যুর পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। আমরা যদি ম্যাক্রো লেভেলে এই পরিস্থিতিকে বিশ্লেষণ করি, যে আমরা যদি মনে করি পার্টিকুলার ডে, পার্টিকুলার উইক, পার্টিকুলার মান্থ মিডিয়া আসলে কোনটাকে ফোকাস করতে চায়, তাহলে সেটা সম্ভব। করোনা কিন্তু আমাদেরকে এই শিক্ষাটাও দিয়েছে। আমার মনে হয় যে আমরা বলতে আমরা সবাই মিলে হয়তো এই করোনা শেষ হওয়ার পরে আমরা যখন রিভিউ করব, আমরা এই শিক্ষাটাও নিব যে আসলে খুব বেশি ইস্যুর পিছনে না গিয়ে আমি যদি লেগে থাকার মতো ইস্যুর পিছনে দৌড়াই, সেটা মিডিয়ার জন্য মানুষের জন্য মঙ্গলজনক হবে। আর একটা শেষ কথা, সেটা হচ্ছে যে এই করোনা পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে মিডিয়া এবং উত্তরণের সময় এবং পরে মিডিয়ার অনেক অনেক বেশি রোল প্লে করতে হবে। জুলফিকার রাসেল, আপনার যদি কিছু বলার থাকে 30 সেকেন্ডে। করোনা আমাদেরকে শিখিয়েছে যে অনেক বড় অফিস স্পেস দরকার নেই, খুব অল্প ছোট্ট একটা স্পেসে অফিস করা যাবে। বেশি সপ্তাহে 5 দিন 7 দিন অফিস করার কোনো দরকার নেই। আপনি সপ্তাহে 3-4 দিন অফিস করলেই আপনি একটা সুন্দরভাবে গণমাধ্যম চালান। রফিকুল্লাহ রোমেল, আপনার যদি কিছু বলার থাকে 30 সেকেন্ড। আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে গ্লোবালি আসলে অনলাইনে ট্রাফিক প্রায় 65 থেকে 70% বাড়ছে গত 2.5 মাসে। গ্লোবালি অনলাইন মিডিয়া ওয়াচ এজেন্সি আছে, বাংলাদেশে ওইভাবে হিসাব করা হয় না, আমাদের এখানেও বাড়ছে। সো এখানে যে রফিকুল্লাহ রোমেলকে আমরা এখন শুনতে পাচ্ছি না, হয়তো কারিগরি ত্রুটি ঘটছে। তো জাহিদ নওয়াজ খান ভাই, জুলফিকার রাসেল এবং রফিকুল্লাহ রোমেল, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ এখন যারা কষ্ট করে আমাদেরকে শুনলেন সেই দর্শকদের। আপনারা ভালো থাকুন, দেখা হবে আগামী শনিবার। এই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সারা বাংলাকে।